হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভাইয়ারা আপুরা ভালো আছেন নি আপনারা? আচ্ছা, যাই হোক, আমি আজকে আপনাদের সাথে একটা মজার একটা বিশাল ট্রাভেলিং ব্লগ নিয়ে আপনাদের সামনে আসছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমি বাংলাদেশ থেকে থাইল্যান্ড, সিঙ্গাপুরে গিয়েছি। কিভাবে কম খরচে ফ্যামিলি নিয়ে ট্যুর দেওয়া যায় সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটা দেখবেন। আশা করি পুরো ভিডিওটা আপনারা দেখবেন। ভিডিওটা 1 ঘন্টার ভিডিও, যদিও আপনার না টেনে প্রত্যেকটা ভিডিওগুলি দেখবেন, এনজয় করবেন, আমার সাথে আপনারাও থাকবেন, ভালো লাগবে। আর সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা আমার সাথে আমার ফেসটা ফলো করেন অবশ্যই ফলো দিয়ে আমার সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। একটা টিকিট, একটা এয়ারপোর্ট আর হাজারো স্বপ্ন নিয়ে রওনা হলাম আমি। বাংলাদেশের মাটি ছেড়ে এক নতুন যাত্রা শুরু। গন্তব্য থাইল্যান্ড, পাতায়া শহরে ঘোরাঘুরির জন্য। সাথে আছে আমার ছেলে মেয়ে, আমার সহধর্মিণী। এই ভ্রমণ শুধু ঘোরাঘুরির জন্য নয়, নিজের ভেতরে আমি আমাকে খুঁজে পাওয়ার প্রচেষ্টা। পেছনে রইল প্রিয় মুখগুলি, চেনা গন্ধ আর সেই প্রিয় শহর ঢাকা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেই একরকম শিহরণ লাগলো। চারদিকে ব্যস্ত হইসই। এটা কমন, সবার যেভাবে দেখে আসছেন সেভাবে আমিও দেখতেছি। তবে ভেতরে আমি একবারই নিঃশব্দ হয়ে গেছি চেক ইন ইমিগ্রেশনে। তারপর একটুখানি অপেক্ষার পর তারপর সময় এলো প্লেনে ওঠার। উঠতে উঠতে জানালা দিয়ে নিচের দিকে তাকিয়ে সব ছোট হয়ে যাচ্ছে। বাংলাদেশের আলো, নদী, মাঠ যেন বিদায় জানাচ্ছে। প্লেনের ভিতর সেই নরম আলো, একটু চিন্তা, একটু উত্তেজনা। আমার ভ্রমণের শুরু হলো। আমার ছেলেই খুব এনজয় করে, সেটা দেখে আমার অনেক ভালো লাগে। তো ফ্যামিলি নিয়ে ট্যুর করার আনন্দটাই একটু অন্যরকম। যারা ফ্যামিলি নিয়ে এখনও বসে আছেন, ভাই টাকা বালিশের নিচে রেখে কোনো লাভ নাই। ঘুরেন, নিজেকে আনন্দে দেন, নিজেকে জানার চেষ্টা করেন, প্রকৃতি দেখেন, মন সুন্দর হয়ে যাবে, সব দুঃখ কষ্টগুলি চলে যাবে। আর ফ্যামিলি বাচ্চা কাচ্চা নিয়ে ঘোরার মজাটাই আলাদা। এটা ডিপেন্ড। আমি দুইটা সাইডটাই আমি অনেকভাবেই এনজয় করছি। একটা হলো আমি আমার বাংলাদেশে এবং আমার বাইরের দেশে, আমি যেখানে থাকি কুয়েতে, বন্ধুদের সাথেও ঘুরছি এবং আমি আমার ফ্যামিলি নিয়েও ট্যুর করছি। দুটার মজাটাই আলাদা, দুটো ভিন্ন মজা, বাট দুটোটাই আমার কাছে অনেক সুন্দর, অনেক ভালো লাগে, অনেক হাসি আনন্দ থাকে। আর সবচেয়ে বড় কথা হলো আপনি আপনার মাইন্ডটা কীভাবে সেট আপ করবেন। আপনি যদি আপনার ফ্যামিলির সাথে বন্ধুসুলভ হাসি ঠাট্টার মধ্যে থাকেন, তাহলে আপনি যেখানে থাকেন না কেন আপনি সেটাকে এনজয় করতে পারবেন। এইটা হলো মেন কথা। বাট আমরা মাঝে মাঝে অনেক সময় আমরা যাই, সুন্দর জায়গায় যাই, বাট আমাদের কথাবার্তা, মনটা আমাদের অনেক আপসেট থাকে। তখন কিন্তু আর ওই মুহূর্তগুলি এনজয় করার মতো বা হাসি 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 থাকার মতো ওই পরিবেশ থাকে না। তো এই জন্য আমরা যখনই সবাই মিলে ট্যুর করব, বন্ধুদের সাথে ট্যুর করব, ফ্যামিলির সাথে ট্যুর করব, আমরা চেষ্টা করব অন্তত যে আমরা হাসি খুশি থাকি। আমি নিজে হাসব, নিজে মজা করব, সাথে আমার সাথে যারা আছে তাদেরকে আমি মজা দেব, যাতে এই অন্তত যেই 1-2 দিনের জন্য যে কয়দিনের জন্য ট্যুরে আসব, এই ট্যুরটা যেন আমরা ভালোভাবে আমরা এনজয় করতে পারি, সেই ব্যাপারটার দিকে আমরা নজর রাখব। আমরা এখন আস্তে আস্তে করে আমরা প্লেনের দিকে উঠে যাচ্ছি। বন্ধুরা, আমরা কিন্তু সবচেয়ে কম খরচে, আপনি যদি পাতায়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া যান, সেটা হলো ইউএস বাংলাতে আপনি কম খরচে টিকিট পাবেন। আমরা সেটা নিছি, ইউএস বাংলাতে টিকিট নিছি। তো আমরা যাচ্ছি। যদিও আমি কখনো এই ধরনের ছোট বিমানে উঠি নাই, যেহেতু আমরা বাইরের দেশে থাকি, তো আমরা বড় বড় প্লেনগুলিতে উঠি। তো ইউএস বাংলার প্লেনগুলি একটু ছোট আকারে হয়। এখানে আপনার বিজনেস ক্লাস এর কোনো থাকে না, সবগুলি একই ক্লাস, ইকোনমিক ক্লাসের মতো। তো তারপরও যাই হোক, যেহেতু অল্প স্বল্প সময়ের জন্য, লাইক 2.5 থেকে 3 ঘন্টার ভিতরে আমরা ওখানে ল্যান্ড করবো ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে। আল্লাহ যদি সবাইকে সহি সালামতে রাখে, তো সেটা নিয়ে আমাদের আর কোনো 2-2.5 ঘন্টার জার্নি। এটা প্লেন এত সমস্যা হবে না ইনশাআল্লাহ।
আমরা এখন আস্তে আস্তে প্লেনে বসতেছি। আমার ছেলে আমার সাথে অনেক এক্সাইটেড। সে জানালা দিয়ে বাংলাদেশের যে এয়ারপোর্টের পরিবেশটা ওটা দেখতেছে, খুব নিরিবিলি পরিবেশ। আমাকে একবার বলতেছে, বাবা এখানে যানজট নাই কেন? তা আমি বলতেছি, বাংলাদেশে যদি যানজট না থাকে সেটা হলো একমাত্র এয়ারপোর্টের ভিতরে, প্লেনের ওখানে কোনো যানজট থাকে না, ওটা টাইম শিডিউলভাবে চলাফেরা করে। বাকি প্রত্যেকটা জায়গাতে আমাদের বাংলাদেশের যানজটে ভরা থাকে। এইটা সবাই দেখছেন, এটা নিয়ে আমি আর কোনো কথা বলতে চাচ্ছি না। আমি এখন আমার ফ্যামিলি নিয়ে অনেক এক্সাইটেড। তারা যখন প্লেন উঠবে তারা দেখবে এই উপর থেকে। আমার ছেলে আমাকে বলতেছে যে উপর থেকে যখন উইন্ডো দিয়ে দেখবে যে এটা কেমন দেখা যাবে, তখন আমি তাকে বললাম এটা পিঁপড়ার মতো দেখা যাবে, ছোট। আমরা যখন আকাশে পাখি উঠে যখন আমরা দেখি ছোট ছোট আকারে পাখিগুলি ছোট ছোট দেখা যায়, ঠিক অতদ্রুপ বাংলাদেশটা এরকম দেখতেছে। বাংলাদেশের নদী মাঠ যেন বিদায় জানাচ্ছে আমাদের প্লেনের ভিতর থেকে। নরম আলোতে একটু চিন্তা করে দেখি উত্তেজনা ভ্রমণ আমাদের শুরু হয়ে গেল। তা আমরা এখন এয়ারপোর্টের দিকে, এয়ারপোর্ট থেকে আমরা উত্তরা হয়ে, আমি যতটুকু দেখতেছি উপর থেকে, আমরা বাংলাদেশটাকে এখান থেকে বিদায় নেব। শান্ত আকাশ, নীল, অতি সুন্দর। আমরা এখন ম্যাগের উপরে আছি, খুব সুন্দর লাগে। তা আমার ছেলে বলতেছে, বাবা এটা কি এক ধরনের সাদা মাঠ নাকি? আমি বললাম না, এটা স্কাই। আমরা এখন আকাশের উপরে আছি, ম্যাগের উপরে আছি। আকাশ না, সরি, আমরা ম্যাগের উপরে আছি। আর সবসময় প্লেন যাতায়াত করে ম্যাগের উপর দিয়ে যাতায়াত করে। তো ও ছোট মানুষ, অনেকগুলি প্রশ্ন জাগে তার ভিতরে। ছোট মানুষের সাথে কে কে ভ্রমণ করছেন, কে কে ঘুরছেন বুঝতে পারবেন তারা কেমন কেমন যেন প্রশ্ন করে। এদিকে আমাদের খাওয়ার সময় হয়ে গেল, আমাদের খাবার দিয়ে দিল। তো আমার ছেলে বলতেছে যে কি কি খাবার দিছে এখানে আমাদেরকে। আজকে ইউএস বাংলা থেকে আমাদেরকে ল্যাম্প দিছে, বাট ফুডগুলি আমার কাছে অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ ইউএস বাংলা। আমাদেরকে একটা ফ্রেশ পানি দিছে, আর ল্যাম্প দিয়ে আমাদের ল্যাম্পের সাথে রাইস দিছে, একটা সুইট দিছে, একটা সালাদ দিছে, হ্যাঁ, সাথে আমাদের আনলিমিটেড কফি দিছে কয়েকবার। আমি আমার কফি, ব্ল্যাক কফি আমার পান করার খুবই অভ্যাস, তো আমি মাঝে মধ্যে তাদের থেকে চেয়ে নিতাম ব্ল্যাক কফিটা। তো অলমোস্ট আমরা থাইল্যান্ডের উপরেই এখন আমরা আছি। তো আমরা খুবই এক্সাইটেড, বিশেষ করে আমি এক্সাইটেড। থাইল্যান্ড নিয়ে আমি অনেক ভিডিও দেখার পরে আমি থাইল্যান্ড চুজ করছি। থাইল্যান্ড পাতায়াতে আমি আসব, আমার অনেক আশা আকাঙ্ক্ষা ছিল। যাই হোক, আল্লাহ তাআলা সেটা পূরণ করছে। শুকর আল্লাহ তাআলার কাছে যে আমি আমার ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে সুস্থভাবে আমি মোটামুটি থাইল্যান্ডের এয়ারপোর্টে এখন আমরা ল্যান্ড করব। তো আপনারা দেখতেছেন থাইল্যান্ডের পরিবেশটা খুব বেশি একদম সুন্দর, পরিপাটি, খুব তেমন বেশি বড় বড় বিল্ডিংগুলি শহর ভিত্তিক, বাট এয়ারপোর্টের কাছে সবগুলি ছোট ছোট বিল্ডিং, খুব সুন্দর লাগে। তো সর্বভূমি এয়ারপোর্ট নামার সাথে সাথে অনুভব করলাম একটা নতুন পৃথিবীতে পা রেখেছি। চোখে পড়লো একটি পরিপাটি রাস্তা, শৃঙ্খলতা, মানুষ আর অজানা ভাষার কোলাহল। অনেক সুন্দর পরিপাটি। আমরা যখন এয়ারপোর্টে নামি, আমার কাছে সবচেয়ে সুন্দর লাগে তাদের এয়ারপোর্ট পরিচালনার ব্যবস্থাটা। অনেক সুন্দর পরিপাটি। লাগেজের জন্য আমাদের কোনো হয়রানি করতে হয় না, ইমিগ্রেশনও কোনো ধরনের হ্যাসেল করতে হয় নাই। তো সব কিছু মিলে আমরা যেখানে যাব, আমাদের আগে থেকে কোনো গাড়ি কন্ট্যাক্ট করা ছিল না। তো আমরা যখন হেল্প ডেস্কে আমরা যখন গেছি, তখন ওরা আমাদেরকে আরেকটা হেল্প ডেস্কে পাঠাইছিল ওখানে সাথেই। মানে আপনি এয়ারপোর্ট থেকে আপনি যেখানে যাবেন, আপনার গন্তব্যস্থলে আপনি এখান থেকে গাড়ি নিয়ে যেতে পারবেন। এখানে বাস আছে, ট্যাক্সি আছে, এয়ারপোর্টের ভিতর থেকে আপনাকে বাইরে হতে হবে না। তো অতএব আপনাকে কোনো ধরনের ভয়ভীতির কাজ করবে না। সুন্দর একটা পরিবেশ, সুন্দর পরিপাটি, সব কিছু একদম সুন্দর পরিবেশ, পরিপাটি সব কিছু। আমরা একটা নির্জন জায়গা খুঁজছি, আমাদের একটা চিম নিতে হবে। আমার মেয়ের খিদে লাগছে, ওকে একটু খাওয়াতে হবে। তো একটা কথা বলে দিই, যারা বেবি নিয়ে প্লেনে জার্নি করছেন তাদের অবশ্যই অভিজ্ঞতাটা আছে। আপনারা যখন প্লেনটা ল্যান্ড করবে, ল্যান্ড করার আগে আপনারা বিমান থেকে আপনার বাচ্চাদের জন্য খাবার সংগ্রহ করতে পারবেন। হ্যাঁ, এটা আপনাকে চাইতে হবে, না চাইলে আপনাকে সেটা দিবে না।
এখন আমরা ইমিগ্রেশন পেরিয়ে বের হয়ে দেখি একেবারেই অন্যরকম পরিবেশ। একদিকে পরিচিত আন্তর্জাতিক ব্র্যান্ড, আরেকদিকে অন্যদিকে ঐতিহ্যবাহী থাই সংস্কৃতির বিভিন্ন প্রোটেকশন, বিভিন্ন চেহারা আমাদের মাঝে আমাদের সামনে ভাসতে থাকলো। গাড়িতে বসে পাতায়ার দিকে আমরা যাত্রা শুরু করলাম। সুন্দর একটা গাড়ি, এই গাড়িটা মিনি কোস্টারের মতো, মিনি কোস্টারের মতো, বাট লাক্সারিস, ভেরি নাইস। এটার সিটগুলি ছিল লাইক বিজনেস ক্লাস, প্লেনের বিজনেস ক্লাসের সিটগুলি যেমন ওই রকম অ্যাডজাস্টেবল, সাথে ওখানে আপনার ওয়াশরুমের ব্যবস্থা আছে গাড়ির ভিতরে। এখানে টোটাল আমরা 14 জনের একটা সিটের ব্যবস্থা ছিল। বাট আমরা 2 ঘন্টা, থাইল্যান্ড থেকে আমরা 1 ঘন্টা 45 মিনিট পাতায়া স্টেটে যাওয়ার সময় লাগে। এই সময়টা, পুরো সময়টা আমাদের একটু বোরিং লাগে নাই। যেমন সুন্দর পরিবেশ, গাড়ির পাশে বসে পাতায়ার দিকে যাত্রা শুরু করতে করতে আমরা রাস্তার ধারে গাছ, পাহাড় আর থাইদের মিশ্র দৃশ্য যেন চোখে লেগে থাকে। আর বিশেষ করে আমরা যখন শহর থেকে বাইর হয়ে গেলাম, তখন নারকেল গাছগুলি, আপনারা জানেন যে থাইল্যান্ডের সবচেয়ে বিখ্যাত হলো নারকেল, কোকোনাট ট্রিগুলি। আমার কাছে এত সুন্দর লাগছে, মনে হয় যে এই প্রত্যেকটা নারকেল গাছের মধ্যে একটা কারুকাজ, মানে এত সুন্দর নারকেল গাছগুলি, মানে আপনারা স্বচক্ষে না দেখলে বিশ্বাস করবেন না। আমি চেষ্টা করব ভিডিওটাতে দেখার জন্য, আপনারা সেই পর্যন্ত অপেক্ষা থাকবেন অবশ্যই। আর যেটা আমি আপনাদেরকে এখন বলবো, আমরা ভিডিওর লাস্টে আমরা টোটাল কস্ট আমরা বলে দিব, সেটার জন্য আপনারা একটু অপেক্ষা করে ভিডিওটা দেখবেন। আমরা প্লেনে আমাদের কত গেছে, আমরা পাতায়াতে হোটেলের জন্য আমাদের কত টাকা বুকিং দিতে হয়েছে, বা আপনারা কীভাবে নিলে আপনাদের জন্য সুবিধা হবে, ঘোরার জন্য আপনাদের এখানে। হ্যাঁ, সব দেশেই এক ধরনের বাওতাবাজি আছে, বিভিন্ন ট্যাক্সি ড্রাইভাররা যারা বাওতাবাজি করে। বাট থাইল্যান্ডে আমি একটা জিনিস দেখছি, সেটা তারা আপনাদেরকে কোনো রকম বিরক্ত করবে না, আপনাকে অফার করবে আপনি এই জায়গায় যাইতে পারেন। তবে বাট এটা সব দেশের মতো আপনাকে সেটা আগে লোকেশন দেখে আপনাকে জিনিসগুলি আইডেন্টিফাই করে আপনি তাদের সাথে কথা বলবেন। তাহলে আপনি কি হবে যে শেষ পর্যন্ত আপনি তাদের সাথে একটা মানে সামান্য টাকায় আপনি ঘুরতে পারবেন, তা না হলে আপনি বিরাট অঙ্কের একটা টাকা আপনার তাদেরকে দিতে হবে। আমরা খুবই এক্সাইটেড পাতায়া সাগর বিচে এবং শহরে ঘোরার জন্য। আমি ভিডিওতে অনেক পাতায়াতে আমি বিচের ভিডিওটা দেখছি। বাট এখানে একটা বিষয় আছে, যারা ফ্যামিলি নিয়ে যান, নিজের বউ বাচ্চা নিয়ে যান, এখানে একটা টাইম মেনটেন করে আপনাকে যাইতে হবে, তা না হলে আপনি এখানে ওপেন কান্ট্রি, কারণ আপনি ফ্যামিলি নিয়ে গেলে ওদের সামনে আপনি, বিশেষ করে যারা পদ্মা করে তাদেরকে নিয়ে একটা টাইম মতো যাবেন। সেই টাইমটা হলো আপনি একদম বিকেলে সূর্য ওঠার আগে, সূর্য নামার আগে আপনি যেতে হবে, অথবা দুপুর 11টা থেকে 11টা সাড়ে 11টার ভিতরে, যখন প্রচণ্ড রৌদ্র থাকে তখন। কারণ সকালবেলা এখানে পুরা বুঝেন সবাই ভিটামিন ডি নিয়ে থাকে, একেবারেই খোলামেলা অবস্থায়। আমি সেটা আর গভীরভাবে নাই বললাম, তো এটা আপনারা অবশ্যই দেখবেন। আর আমি সরি টু সে, আমি ওই ফটোগুলো, ভিডিওগুলি, ফুটেজগুলি আমি ডিলিট করে দিছি। সেটা আমি দেখাতে চাচ্ছি না যে আমার ভিডিওতে কোনো রকমের নগ্ন ভিডিও আসুক বা নগ্ন পিকচার আসুক, সেটা নিয়ে আমি সরি। যারা দেখার ইচ্ছা আছে তারা অবশ্যই ইউটিউবে সার্চ করে দেখবেন, পাতায়া বিচ লিখলে ওখানে সম্পূর্ণ থাইল্যান্ডের বিভিন্ন বিচ এবং বিভিন্ন থাইল্যান্ডের যে অপকর্মগুলি, বিভিন্ন সৌন্দর্যগুলি, মেসেজ সেন্টারগুলি, এগুলি আপনারা দেখতে পারবেন। আমরা শেষ পর্যন্ত আমরা বাস থেকে নেমে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো আমরা এখন হোটেলে যাচ্ছি। ওই হোটেলটার নাম হলো পাতায়াতে হোয়াইট হাউস নামে একটা হোটেল আছে। ওই হোটেলটা একদম বিচের পাশাপাশি, ওটাতে আমরা যাচ্ছি। তো আমরা ওখানে আমাদের বুকিং আছে 2 রাত, 2 নাইট। আমাদের ওইখানে বুকিং হলো 2 নাইট। তো 2 নাইট আমরা পাতায়াতে থাকবো, থাকার পরে আমরা ব্যাক করব থাইল্যান্ড শহরে। আমরা থাইল্যান্ডের মধ্যে থেকে তারপরে আমরা ব্যাক করব সিঙ্গাপুরে।
তো এইখানে সবচেয়ে থাইল্যান্ডের একটা জিনিস সুন্দর লাগছে, সিগন্যাল মেনটেন করে, ট্রাফিক সিগন্যাল মেনটেন করে সবাই গাড়ি চালায়, স্পিড অত বেশি না। আমি যেহেতু আমার নিজের গাড়ি সবসময় ড্রাইভ করি, সেই অভিজ্ঞতা থেকে আমি বলতেছি তারা মোটামুটিভাবে ম্যাক্সিমাম স্পিড তারা 80-র উপরে উঠায় না, হ্যাঁ 80। আর হাইওয়েতে যখন যায় তখন 100 ক্রস করে। সুন্দর সুন্দর, বিশেষ করে আম, এইখানে ম্যাঙ্গোয় বিখ্যাত। প্রত্যেকটা আমের স্বাদই আলাদা। এখানে আমরা অনেক ধরনের আম, এখানে বিশেষ করে আমরা যখন থাইল্যান্ডে যাই আমরা বিশেষ করে ফ্রুটস খাই, বেশি ফ্রুটস, আর সাথে হলো ব্রেড, ব্যানানা। বাকি অন্য অন্য খাবারগুলি কেমন জানি আমাদের অত ভালো লাগে না, যদিও ট্রাই করছি বাট অত বেশি ভালো লাগে না। বিশেষ করে আমার ওয়াইফ তো একেবারেই অপছন্দনীয়, যে বাইরের খাবারগুলি ভয় পাচ্ছে এটা হারাম না হালাল। যদিও আমি বলি এটা হালাল, আমি নিশ্চিত, কিন্তু বাট তার বিশ্বাস হচ্ছে না। সে আসলেই শেষ পর্যন্ত আমরা মোটামুটিভাবে পাতায়া শহরের আনাচে কানাচে আমরা ঘোরার চেষ্টা করতেছি। যখন আমরা রেস্ট করে, বিকেলবেলা একটু রেস্ট করে হোটেলের থেকে উঠে আমরা রেস্ট করে যখন আমরা বাইরে এসি, তো আমরা চেষ্টা করতেছি ছোটোখাটো যেই সৌন্দর্যগুলি আছে এগুলি আমরা উপভোগ করার জন্য। বাচ্চাদের সাথে পরিচিতি করে দিচ্ছি আমি। আসলে কি একটা জিনিস, মানে আপনি যখন এক জায়গা পরিবর্তন না করবেন, মানে আপনি দেশ পরিবর্তন না করবেন অথবা জায়গা পরিবর্তন না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার মনের যে আনন্দ, যে মনের যে খোরাক, ওইটা আপনি বুঝতে পারবেন না। আপনি যেমন আমরা ছোটোবেলায় আমরা যখন এক গ্রাম থেকে অন্য গ্রামে খেলতে যাব বা একটু ঘুরতে যাব, তখন কিন্তু যখন পরিবর্তন করতেছি, গ্রাম পরিবর্তন করতেছি, হ্যাঁ, তখন আমাদের কাছে অন্যরকম একটা ফিল হয়, অন্যরকম একটা সৌন্দর্য। দেখেন বাংলাদেশে, আমি বলি না যে কোথাও সবখানে বাংলাদেশে সবুজ শস্য শ্যামলা দেশ, যেখানে যেমন সবুজে ভরা, বাট তারপরও কেমন জানি একটু অন্যরকম লাগে। একটা জায়গা থেকে আরেকটা যখন যাই তখন না একটু অন্যরকম লাগে, অন্যরকম অনুভূতি জাগে মনের ভিতরে। এখানে দেখেন প্রত্যেকটা জিনিস এত সুন্দর করে তারা সাজাইছে, আর আপনার কোনো রকমের তেমন বেশি ক্রাউড নাই, ঠিক আছে, যদিও এটা পর্যটক এলাকা বাট তেমন বেশি ক্রাউড নাই। এই জন্য সুন্দর লাগে যে মানুষ সুন্দরভাবে সিরিয়াল মতে মানুষ যাচ্ছে, দেখছে, উপভোগ করতেছে, পরিচিতি হচ্ছে, তারপরে ওখান থেকে এক্সিট করতেছে, কোনো রকমের কোনো হ্যাচেল নাই। এখানে জাস্ট সব কিছু আপনাকে, ডিস্ট্রাকশনগুলি আপনাকে সব কিছু, আপনি যখন ঢুকবেন যে কোনো জায়গাতে, এখানে টাইগার পার্ক আছে, তারপরে আপনার টাইগার পার্ক যেটা, ওটা সবচেয়ে বড় একটা সৌন্দর্যের ব্যাপার, একদম জ্যান্ত টাইগার পার্ক। ওটা খুবই, অনেকজনে ভয় করেন, যারা ভয় করেন তারা অবশ্যই একটু দূরে থাকবেন। আমারও প্রথম ভয় লাগছে, আমি আপনাদেরকে ভিডিওতে ওটাতে দেখাবো, এটা একটু পরেই আসতেছে, ইনশাল্লাহ সেটা দেখাবো আপনাদেরকে আমি। আমরা আজকের যেই ইভিনিংয়ের যে ছোট্ট সময়টা, এই সময়টা আমরা আসলে অনেক টায়ার্ড, তো এই জন্য আমরা শহরের পাশে যে ছোটোখাটো জায়গাগুলি আছে এগুলি আমরা পরিদর্শন করি, তারপর পরে আমরা হোটেলে ডিনার করি, আমরা হোটেলে ব্যাক করব। আজকে আমাদের প্ল্যান হলো আমরা আজকে রাত্রে আমরা এখানে রেস্ট করব, ভালোভাবে রেস্ট করে আমরা কালকে সকালে আমরা উঠব। সকালে আমরা উঠে বাইরে নাস্তা করব, তারপরে 11টা থেকে 12টার ভিতরে আমরা পাতায়া বিচে যাব, যাতে ওই সময়টাতে যারা ভিটামিন ডি নেওয়ার জন্য নগ্ন অবস্থা ওখানে পড়ে থাকে এগুলি আমাদের দেখতে না হয়, সেই জন্য আমরা একটু লেট করে যাব। যদিও বিচের সৌন্দর্যটা হলো একদম সকালে, আর হলো একদম সূর্য ডুবো ডুবো অবস্থায় বিচের সবচেয়ে সুন্দর জ্যান্ত পরিবেশটা তখনও ওখানে দেখা যায়। আর এখানে দেখতেছেন এখানে বিশাল বড় বড় মাছ, আমরা এই জিনিসটা অনেক সুন্দর করছে। এটা কিভাবে করছে, এটা একেবারে মোটামুটি সাগরের নিচে তলদেশে একটু ছোট্ট করে, এখানে মনে হয় 2 থেকে 3 তলার নিচে এরকম সুন্দর করে তারা এগুলি সাজিয়ে রাখছে। আর সবচেয়ে বড় সুন্দর লাগে যে খাবার যখন মাছ ফিশকে যখন খাবার দিচ্ছে, তখন আমার কাছে ওই দৃশ্যটা অনেক সুন্দর লাগছে, ওইটা এখন আপনাদেরকে আমি দেখাবো। আমার মেয়ে অনেক এনজয় করতেছে, আপনারা দেখতে পারতেছেন। আর আমি আপনাদের কাছে বরাবর সবসময় বলি যে আমার ছেলে মেয়ের জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন। আমার ছেলে হাফিজি লাইনে পড়তেছে, আর আমি চেষ্টা করি আমার ছেলে মেয়েকে ইসলামের আদর্শে বড় করার জন্য, নবী রাসূলের আদর্শে চলার জন্য, এবং বড়দের সাথে কিভাবে চলতে হয়, এগুলি আদর্শ যেগুলি আমাদের মা বাবা আমাদেরকে শিক্ষা দিয়েছে, আমি চেষ্টা করি আমার ছেলে মেয়েদেরকে আমি এইভাবে শিক্ষা দেবো। তবে আমার ছেলে মেয়েরা একটু হতভাগা, আমার
বাবা মা আমার অলরেডি অসুস্থ হয়ে গেছে, তাদের বয়স হয়ে গেছে, তারা যে দাদা দাদির থেকে যে একটা শিক্ষা পাবে সেই সময়টা তারা পায় নাই। তো ওই আমরা চেষ্টা করি যে আমার বাবা মা আমাদেরকে যে শিক্ষাটা দিচ্ছে ওই শিক্ষাটা আমরা তাদেরকে দেওয়ার চেষ্টা করব। এই শহরে যেন সারা পৃথিবীর মানুষ মেলামেশা করে। আপনি যখনই বাইরে যাবেন পৃথিবীর মানুষগুলি মনে হয় যে এখানেই আসছে, এখানেই সৌন্দর্য দেখার জন্যই আসছে। শুধু আমি একা না, আমার সাথে পৃথিবীর অনেক ভিন্ন রূপের মানুষগুলিও আসে সামুদ্রিক বাতাসের একরকম প্রশান্তি নেওয়ার জন্যেই। সাদা বালির বিচে হেঁটে হেঁটে হারিয়ে গেলাম নিজের ভিতরে। আমি যখন বিচের মধ্যে যখন হাঁটি তখন আমার মনে হয় যে আমি আমার নিজের মধ্যে আমি হারিয়ে গেলাম। এমন আমাকে লাগতেছে যে আমি পৃথিবীর মনে হয় সেরা সুখী আমি। সবচেয়ে আমার কোনো চিন্তা নাই, আমার কোনো রকমের কোনো হ্যাসেল নাই। মনে হয় যে আমি বিন্দাস, আমার কাছে অনেক ভালো লাগে, অনেক সুন্দর এই জিনিসটা। আমি আরেকটা জায়গায় যারা মুসলিম আছেন তারা আরেকটা জায়গায় গেলে একটা আপনার অনুভব হবে, সেটা হলো মসজিদুল হারামে আপনি যখন যাবেন বিসমিল্লাহ পড়ে আর এই নিয়ত করেন, আপনারা সবাই যারা যান নাই তারা নিয়ত করেন আল্লাহ কবুল করার মালিক আল্লাহ। ওখানে আপনি যখন পা দিবেন মসজিদুল হারামে মক্কাতে, তখন আপনাকে এই অনুভবটা হবে পৃথিবীতে আপনি ছাড়া আর কেউ নেই। আপনি ভিতরে একটা শান্তি, এক ধরনের প্রশান্তি আপনি অনুভব করবেন। আর আপনাকে ওই সময়টা আপনাকে বিশ্বাস করেন আপনাকে মানে কিছুই কারোর কথা মনে হবে না, শুধু মনে হবে যে আমি আছি এখানে আর আমার সামনে আল্লাহ আছে, আমি আল্লাহকে সেজদা করব, নবী রাসূলকে স্মরণ করব। এইটা ছাড়া, নিজের চাওয়া পাওয়া ছাড়া আর কোনো কিছু ওখানে মনে থাকে না, কারো কথা মনে থাকে না। পরবর্তী একটা সময় যখন নামাজ কালাম পড়ে নিজে একটু টাইম নেবেন, তখন এই আস্তে আস্তে করে আপনার স্মৃতিশক্তিগুলি, আপনার বিভিন্ন বন্ধু, বিভিন্ন মা বাবা আত্মীয় স্বজনের কথা মনে আসবে, তাদের জন্য দোয়া করার জন্য মনে থাকবে। এইরকম দুইটা জায়গা দুইটা ডিফারেন্ট, আমি বলবো না দুটোটা সেম। এখানে আসলে আর এই যে কোনো সুন্দর বিচে যখন সমুদ্রে আপনি পাড়ে যাবেন তখন আপনাকে অনেক প্রশান্তি অনুভব করবেন, আপনাকে মনে হয় যে পৃথিবীর মধ্যে সবচেয়ে আপনিই সুখী। আর বিশেষ করেই আমাদের কক্সবাজারে যারা গিয়েছেন, কক্সবাজার যে সাগরের যে গর্জন, এই গর্জনটা আমি আসলে অন্য অন্য বিচে পাই না। যেমন আমি কাতারের বিচে গেছি, তারপরে আপনার কাতারের যখন আমি যাই কাতারের সমুদ্রের পাড়ে আমি অনেকক্ষণই ছিলাম। তারপরে আমার সৌদিতে, তারপরে সিঙ্গাপুরে, হ্যাঁ কুয়েতে, আমি যেখানে থাকি কুয়েতে আমি সবসময় যাই। বাট আমাদের কক্সবাজারের যে গর্জন, যে একটা মানে আওয়াজ, এই যে আওয়াজটা আপনাকে অনেক প্রশান্তি দিবে, ওই আওয়াজটা সব জায়গায় তেমন বেশি পাওয়া যায় না, ওইরকম মনে হয় না। বাট সৌন্দর্য যদি বলেন, আমি বলবো যে আমি যতগুলি সাগর পাড়ে গেছি, যতগুলি সবচেয়ে আমাকে নিকৃষ্টভাবে আমি আমার দেশটাকে আমি বলবো, আমার দেশের পরিচালনাটা এবং সৌন্দর্যটা তারা কোনো রকমই মেনটেন করতে পারে না। এইটা মানে আমাদের, বিশেষ করে আমাদের ওয়ার্ল্ডের ভিতরে আমাদের যেই সমুদ্র সৈকতটা আমাদেরটা যেই বিশাল একটা রেকর্ড করছে, আমাদেরটা বড়। বাট এটাকে আমরা যদি সুন্দরভাবে সাজিয়ে তুলতাম, সিকিউরিটি মানুষকে দিতে পারতাম, মানুষকে সুন্দর সুন্দর সব কিছু পরিদর্শনের, ট্রাভেলিং যে পরিদর্শনের এই ব্যবস্থাগুলি যদি আমরা গড়ে তুলতে পারতাম, তাহলে হয়তো এটা আমাদের পর্যটকদের জন্য, বাংলাদেশের জন্য একটা বিশাল একটা জিনিস থাকতো। বাট আমাদের ওখানে আমরা দেখি কি ওখানে যত চিটার বাটপার পটিসেশন নিয়ে যত রকমের ঝগড়াঝাটি ওইখানে সব কিছুতে ভরা। তো ওটা আসলে আমি কি বলবো, এটা আমাদের দেশের কোনো সরকারে এটার দিকে আসলেই কেউ পদক্ষেপ নেয় না, শুধু সবাই সবার পকেট বাড়ি করতে থাকে। কেউ এটা আসলেই আবার আরেকটা জিনিস প্রশ্ন আমার সবার কাছে, আমরা যখন দেশের বাইরে যাই বা আমাদের মন্ত্রী মিনিস্টাররা, আমাদের যারা সরকারি যারা আছেন, তারা যখন দেশের বাইরে, তারা দেখে না এই জিনিসগুলি আমাদের দেশের সাথে যাদের যখন কম্পেয়ার করে তাদের কি অনুভব করে, তখনই তো তারা একটা সুন্দর একটা প্ল্যান করতে পারে, সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করতে পারে। আসলে কি জানেন, আমাদের দেশের
প্রত্যেকটা মানুষের মেন্টালিটি হলো এমন, যে ক্ষমতা পায় সে তার ভরণ পোষণ সব কিছু দুনিয়ার, মানে সে মনে করে এইটাই সুযোগ, দুনিয়াতে আর পাই না না পাই, পিছনে আমার ঘূর্ণিঝড় আসতেছে, আমি এখান থেকে যতটুক পারি অতটুক আমি নিয়ে যাব, তারপরে নিয়ে আমি একটা জায়গায় যাই আমি নিজেরটা নিজে ভোগ করব। দেশের মানুষ কি শান্তিতে আছে অশান্তিতে আছে সেটা আমার জানার প্রশ্ন নাই। আচ্ছা, আমি রাজনীতিক কথা বলি নাই, বাট আমি দেশটাকে, আমাদের দেশটাকে আমরা আরও সুন্দর করতে পারবো সেটা নিয়ে কথা বলতেছি। আমরা একটা গাড়ি, মোটামুটিভাবে আমরা একটা গাড়ি আমরা করছি, সব জায়গায় আমরা যে যাব ওই গাড়ির সাথে আমরা কন্ট্যাক্ট করে কোন কোন জায়গায় যাব তাকে আমরা মোটামুটি সব কিছু লোকেশন দিয়ে বলে দিলাম আমরা এই জায়গায় যাব। তো আমরা সর্বপ্রথম টাইগার পার্কে চলে আসছি। একটু আগে আপনাদেরকে যে টাইগার পার্কের কথা বললাম ওই টাইগার পার্কে আমরা মোটামুটি চলে আসছি। এখানে টাইগার পার্কে আপনাকে ঢুকতে হলে আপনাকে একজন 60 বাত করে আপনাকে দিতে হবে, একজন 60 বাত করে দিতে হবে। 60 বাত যদি আপনি কনভার্ট করেন বাংলাদেশে কত আসে আসলে আমার জানা নাই, আমি ওই এক্সচেঞ্জ থেকে তাড়াহুড়ো করে নিয়ে নিয়েছি, সেটা আমার জানা ছিল না। তো আমরা যাচ্ছি, এখানে সিরিয়াল করে আপনাকে এখানে দুই রকমের আপনাকে টিকিট সংগ্রহ করতে হবে। একটা হলো আপনার লাইভ, এই যে দেখেন আপনার লাইভ, যখন আপনি টাইগারের সাথে, এটা কিন্তু জ্যান্ত, এই যে আপনি যখন টাইগারের সাথে জ্যান্ত লাইভ করবেন, ওখানে ঢুকে তাদের সাথে একটু খেলাধুলা করবেন, এটার জন্য আলাদা একটা টিকিট নিতে হবে। আর আপনি পুরোটা পার্ক আপনাকে ঘুরে দেখাবে, হ্যাঁ, আপনাকে অটো, যেটা আমাদের দেশে ইলেকট্রিক অটো যেটা বলে, এটা দিয়ে ঘুরে দেখাবে, এটার জন্য আলাদা একটা টিকিট আপনাকে সংগ্রহ করতে হবে। তো আমি আসলে, আমার বাচ্চা কাচ্চারা ভয় পাচ্ছে, দেখেন এগুলি জ্যান্ত, এইগুলোর সামনে যাচ্ছে ভয় পাচ্ছে, জীবজন্তু অনেক ভয় পাচ্ছে, তারা ওখানে ভিতরে যাবে না, তারা বলতেছে বাইরে থেকে তারা উপভোগ করবে। তো আমরা এটা দেখতেছি, যদিও ওরা ছোট মানুষ ভয় করতেছে, বাট এই বাঘগুলি আলহামদুলিল্লাহ, এই টাইগারগুলি অনেক শান্তশিষ্ট, সবাই মানে সবাই সাথে দেখা করে, হাত দেয়, ছবি উঠায় তাদের। তারপরে আমি বলতে পারি না, কিন্তু তাদের সিকিউরিটির সাথে থাকে, তাদের লোক পাশে থাকে ইনশাল্লাহ। এখানে কোনো জানা মতে কোনো সময় সমস্যা হয় নাই, হবেও না, সেটা তারা ওইভাবে হয়তো তাদেরকে ট্রেনিং দেয় আর প্রতিনিয়ত তাদেরকে খাবার দেয়, তো সেই জন্য হয়তো এরকম অ্যাক্সিডেন্টে পড়বে না। এখন আমরা যে অটোটাতে উঠছি পুরাটাই ওটা একদম ঘেরাও করা, যাতে কোনো টাইগার আমাদের উপর হামলা না করতে পারে। এই যে তারা কি সুন্দর রাস্তার উপরে বসে আছে, ওদেরকে হর্ন দিবে না, আস্তে করে যখন ওরা চলে যাবে, ও তো খুব রাগ, ও যাবে না আজকে, আমাদেরকে জাগাই দিবে না। তো ও যখন আস্তে ধীরে চলে যাবে তখন আমরা, কিন্তু এখানে আমরা দেখছি যে কোনো ড্রাইভার তাদেরকে বিরক্ত করে না, হর্ন দেয় না, বকা দেয় না, তো তারা তাদের মতো করে একটু খেলাধুলা করে তারা একটু সাইড দিয়ে দেয়, তখন আমরা ওই সাইড থেকে চলে যাই দেখে। তো এরকম তারা মোটামুটি অনেকগুলি টাইগার, এখানে বিশাল বিশাল টাইগার আছে। আপনারা যখন পায়ে হেঁটে আপনি অনুভব করতে চান, সেটাও আপনি পারবেন, আপনি পায়ে হেঁটে অনুভব করতে পারবেন, সেটা নিয়ে কোনো প্রবলেম নাই। আমরা অনেকক্ষণ পায়ে হেঁটে বিভিন্ন গুলি অনুভব আমরা দেখছি, সুন্দরগুলি আমরা দেখলাম। তারপরে লাস্টে যখন আমাদের সিরিয়াল আসলো, তখন আমরা অটোতে বসে, পুরোটা পার্কটা বিশাল বড়, সেটা আপনাকে পুরোটা পার্ক আপনাকে অটো দিয়ে ঘুরতে হবে, আপনি পায়ে হেঁটলে আপনি পুরো ক্লান্ত হয়ে যাবেন। তো আমরা দেখতেছি, আর আমার কাছে সবচেয়ে সুন্দর লাগছে যেটা মানুষ ওটার ভিতরে ঢুকে ওদেরকে নিয়ে ফটো তুলতেছে, ভিডিও করতেছে, আর ওরা খুব শান্তভাবে তাদের সাথে বসে আছে, এটা খুব ভালো লাগতেছে। আসলে জীবজন্তুকে আপনি যখন তাদেরকে সুন্দরভাবে আদর যত্ন করবেন, খাওয়া দাওয়া দিবেন, তারা খুব সুন্দরভাবে পোষ মেনে যায়। আর এইটা যখন পোষ মানা যায়, তখন অন্যরকম তাদের প্রতি একটা ভালোবাসা জন্মায়। আর এই যে দেখেন আপনারা যাবেন টাইগার পার্ক পাতায়া, এটা আপনি গুগলে আপনি যখন লিখবেন আপনাকে লোকেশন দিয়ে দিবে। তো এটা বিচ থেকে বেশি দূরে না। আপনারা যদি পুরাটা একটা গাড়ি নিয়ে আপনারা পুরাটা ট্যুর করতে চান, তখন আপনি কম খরচে ট্যুর করতে পারবেন। আপনি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ থাকবেন, ড্রাইভার আপনাকে কোনো রকমের টাইম দেবে না। ড্রাইভার বলবে যে আপনারা বাইরে হয়ে আমাকে এই পার্কিংয়ে দেখবেন, আপনারা যখন বাইরে হবেন তখন আমাকে দেখবেন, ড্রাইভার বসে থাকে। তো আপনি যত
যতক্ষণ ইচ্ছে ততক্ষণ, আপনাকে এমন না যে আপনাকে টাইম দিয়ে দিচ্ছে এই আধা ঘন্টার ভিতরে বাইরে হয়ে যেতে হবে, 1 ঘন্টার ভিতরে বাইরে হয়ে যেতে হবে, এরকম না। বাট আপনাকে একটু খেয়াল রাখতে হবে যে আমি যেহেতু একটু সারাদিনের ট্যুরে বাইরে হয়েছি, আমাকে একটা প্ল্যান করতে হবে, এইখানে আমি এত ঘন্টা থাকবো, ওখানে এত ঘন্টা থাকবো। হিসেব করলে আপনি সন্ধ্যা পর্যন্ত মোটামুটিভাবে অনেকগুলি আপনি জায়গা আপনি ভিজিট করতে পারবেন। তো আমি তাদের থেকে ইনফরমেশনগুলি পুরোটা নিছি এখানে কি কি। আর এখানে একটা সুন্দর ব্যাপারটা হলো, আপনি বলতেও পারবেন না, আপনি যখন ফ্যামিলি নিয়ে একসাথে দাঁড়াবেন, তারা আপনার গ্রুপ ছবি উঠাইয়া তারপরে পাশে, আমাদের কক্সবাজার মতো না যে আপনাকে একটা ছবির কথা বললে 30টা ছবি উঠাইবো, তারপরে আপনার কাছে বিগ একটা অ্যামাউন্ট করবে। এখানে এরকম না, তারা আপনার ছবিটা কখন উঠাইছে আপনি বলতে পারবেন না, তখন কি করে প্রিন্ট করে ওটা ফ্রেম করে, টাইগার পার্কের একটা ফ্রেম আছে, ওই ফ্রেমের ভিতরে রাখে, যখন আপনি বাইর হবেন তখন ওরা সামনে এসে আপনাকে এই পিকচারটা দিবে। মানে আমি বিশেষ করে ওই সময়টা আমি তো দেখে একেবারে অবাক, আমার এই ছবিটা কখন উঠালো, আমাদের ফ্যামিলি গ্রুপ আমরা তো জানি না উঠালো, মানে এত সুন্দর ছবি হয়েছে। ঠিক আছে, আমি এই ছবিটা আপনাদেরকে দেখাতে পারলাম না, সেই জন্য সরি, কারণ আমার সহধর্মিণী এখানে ছিল আমার সাথে। বাট আমাদের ফ্যামিলি গ্রুপ ছবিটা অনেক সুন্দর হয়েছে। আমরা পরে এখানে আপনাকে প্রত্যেকটা ছবির জন্য আপনাকে 30 বাদ করে দিতে হবে। তো আমরা 2টা ছবি 50 বাদে আমরা তাদেরকে পে করছি। টাইগার পার্কের যখন আপনারা ইন্ট্রো হবেন, এটা হলো ইন্ট্রোর যে ইয়েটা, আর আপনারা যখন বাইরে হবেন, ক্লান্ত হয়ে বাইরে হবেন, একদম ঠান্ডা ঠান্ডা ফ্রেশ ফ্রুটস আপনি পাবেন, আপনি যেটা পছন্দ করবেন এইটা আপনার সামনে কেটে দেবে। তো আমরা এখান থেকে ওয়াটারমেলন নিলাম, সুইট ম্যাঙ্গো নিলাম, এখান থেকে বসার জায়গা আছে, তারা কি সুন্দর আপনার প্লাস্টিক পাউচ করে দিয়ে দেয়। একদম পরিষ্কারভাবে প্লাস্টিক পাউচে করে দিয়ে দেয়। আমার কাছে জিনিসগুলি অনেক ভালো লাগছে, সিস্টেমটা ফ্রেশ, ঠিক আছে। তো আমরা এখান থেকে নিয়ে আমরা এখানে খাওয়া দাওয়া করবো। অনেক ঠান্ডা, ভাল লাগে। এই যে আপনারা দেখতেছেন ডাবগুলি এরা কি করে উপরের চিগলাগুলি সব ফালাইয়া এগুলো বরফের আইসের ভিতরে রেখে দেয়, তখন খাওয়ার মজাই আলাদা। কি সুন্দর করে তারা সিস্টেম করে রেখে দেয় এখানে, যে সবগুলি ওয়াটারমেলন বলেন, ম্যাঙ্গো বলেন, সব ফ্রুটসগুলি এখানে তারা আইসের মধ্যে রেখে দেয়। আর যখন গরমের মধ্যে মানুষ ঘুরেঘুরি করে এটা খায়, মানে অনেক অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে, যেটা ভাষা প্রকাশ করার মতো না। আর এই যে এই ধরনের স্টলগুলি, এই যে স্ট্রিট ফুডগুলি, এগুলো ইংল্যান্ডে, থাইল্যান্ডের আপনার সব জায়গায় পাবেন, আনাচে কানাচে মার্কেটের সামনে সবখানে পাবেন। তবে সবখানে একই সুন্দর পরিবেশ পরিচ্ছন্নতা আছে তাদের ভিতরে, কোনো রকমের ভেজাল নাই, একদম ফ্রেশ ফ্রুটসগুলি, ঠিক আছে। মাঝে মাঝে আমি অনেক জায়গায় তো দেখছি যে জুস, আমি তার সাথে একটু বার্গেনিং করে নিচ্ছি, এটা কত ওইটা কত করে, কারণ যে কোনো জায়গায় আপনার পর্যটকরা যারা যায় তাদের থেকে হয়তো বেশি নিতে পারে, এটা আমার মনে হলো। বাট আমি তাদের বেলায় দেখলাম না, সবার জন্য একই রকম, তারা যে রেট ওই রেট সবার জন্য একই রকম। তো আমরা এখান থেকে ম্যাঙ্গো নিছি, ওয়াটারমেলন নিছি, তারপরে পাইনাপেল নিছি। তো এগুলি আমরা খাচ্ছি আর কি, আমি আমার ফ্যামিলিদেরকে নিয়েই খাচ্ছি। বিশেষ করে যে বড় আইস থেকে উঠে দেওয়া, তো ওটার স্বাদটা অন্যরকম, মানে ওখানে গরম প্রচণ্ড, আমাদের কাছে তখন একটু তাপটা একটু বেশি লাগতেছে, কারণ আমরা অনেক হাঁটাহাঁটি করছি টাইগার পার্কের ভিতরে, আমরা অনেক ঘোরাঘুরি করছি, সেই জন্য আমাদের কাছে একটু বডি টেম্পারেচার আমাদের একটু বেশি হয়ে গেছে। তো আমরা এখন যেটা এই জিনিসগুলি নিচ্ছি, খাচ্ছি আমরা, এগুলি আমাদের কাছে অনেক ভালো লাগতেছে। তো এখানের খাওয়া দাওয়া শেষ করে এখান থেকে একটু রেস্ট করে আমরা পাতেয়া বিচে যাব ইনশাল্লাহ। যেটা আমরা মানে আমার দেখার খুবই আগ্রহী, ওই বিচটাতে আমরা এখান থেকে ডাইরেক্ট যাব। আমরা এখন আপনারা বলতে পারেন যে আমরা দুপুরে কেন যাব। আমি আগেও আপনাদেরকে বলছি যে আমরা দুপুরে যাওয়ার একটাই কারণ হলো, দুপুরবেলাতে ওখানে মোটামুটিভাবে পরিবেশটা একটু ভালো থাকে,
নগ্নতা থাকে না। এই জন্য আমি যেহেতু আমার ফ্যামিলি আমার সাথে আছে, তো আমি এই জন্য দুপুরে যাব। আর এই যে আমাদের এখান থেকে আমরা যখন এন্ট্রি হয়ে চলে যাচ্ছি, তো এই লোকটা আমাদের বাঙালি হিসেবে আমার সাথে অনেক কথাবার্তা বললো, একটা ফটো উঠাইতে চাইছে, তো ফটো উঠাইয়ে তার একটা স্মৃতি রেখে দিলাম। যাই হোক, আমরা এখন রওনা দিলাম পাতেয়া বিচের উদ্দেশ্যে। এর মাঝে আমরা একটু খাওয়া দাওয়া করার চেষ্টা করব, যদি আমরা কোথাও ভালো রেস্টুরেন্ট পাই ওখানে খাবো। একটা সমস্যা হয়ে গেছে যে আমি আমার ফ্যামিলি নিয়ে আসছি, তো তারা এইসব বাইরের খাবারগুলি এত অভ্যস্ত না। তো মোটামুটি তারা বলতেছি কেমন জানি একটা গ্রান আসে, ওই গ্রানটা তারা নিলে আসলে খাইতে পারে না। তো বেশিরভাগ আসলে আমরা থাইল্যান্ডে বেশিরভাগ খাওয়া হয়েছে আমার ফ্রুটস ব্রেড, এগুলি আমরা বেশি খাওয়া দাওয়া হয়েছে। অন্য কোনো তেমন কিছু ট্রাই করছি, বাট তারা খাইতে পারে না। আমার কাছে অত বেশি টেস্ট লাগে নাই। তো অলরেডি আমরা অলমোস্ট আমরা পাতেয়া বিচে চলে আসছি। আপনারা দেখতেছেন এইটা হলো পাতেয়া বিচ, থাইল্যান্ডের মধ্যে সবচেয়ে সুন্দরতম বিচ এটা। তো এইখানের সময় আসলে এক একজনের কাছে এক এক সময় এক এক রকম ভালো লাগে। যেমন যারা নগ্নতা দেখতে ভালো লাগে তাদের কাছে সকাল 6টা থেকে 8টা 9টার ভিতরে তাদের কাছে এই সময়টা বেশি ভালো লাগবে, আবার বিকেল 5টার পরে এই বেশিটা ভালো লাগবে। আমরা যখন আসছি তখন এখানে কোনো ক্রাউড নাই, কোনো রকমের কোনো নগ্নতা নাই। আমরা এই সময়টা আমরা আসছি এখানে ঘুরতে, যেহেতু ফ্যামিলি আছে যেহেতু আমরা ইসলামিক মনা মানুষ, আমরা একটু নিজেদেরকে সেভ করার, নিজেদেরকে হেফাজত যেভাবে রাখা যায় ওইভাবে আমরা চেষ্টা করছি। তো আমরা এখানে বোটে উঠবো, বোটটা নিয়ে বার্গেনিং করতেছি। এখানে আছে 2-1টা বাটপার আছে যারা অনেক হাই রেট বলে। তো আমি বলতেছি না, আমি এই রেট দিয়ে হলে যাবো, নাহলে তুমি যাও, পরবর্তীতে আরেকটা আসবে। এগুলো অনেকগুলি আছে, তবে আপনার যারাই যান না কেন তারা একটু আগে থেকে তাদের সাথে কথাবার্তা বলে আসবেন। তবে এরা এরকম না যে আমাদের কক্সবাজারে যেমন আপনাকে বলে এইটা করব সেটা করব, অনেক দূর নিয়ে যাব, পরে এক ঘুরে দিয়ে আপনাকে নামাই দেয়, এরকম না। এরা যে টাইমটা বলে ওই টাইমটাই আপনাকে ঘুরাবে, ওই একটা টাইম মেনটেন করে যে এত মিনিট আপনাকে ঘুরাবে, এত মিনিটের জন্য এত বাত আপনাকে পে করতে হবে। তো আমরা তাদের সাথে একদম খোলামেলা সব কিছু যাই না শুনেই তাদের সাথে আমরা ওইখানে উঠছি আর উপভোগ করতেছি এখানকার আবহাওয়াটা। আর এই যে আপনারা যে ইয়েগুলি দেখছেন, এখানে বসার জায়গা আছে, আপনারা বসতে পারবেন, তারপরে খাওয়া দাওয়া করতে পারবেন। এখানে প্রত্যেকটা পিছনে রেস্টুরেন্ট আছে, কি সুন্দর পরিবেশ, কি সুন্দর সিস্টেম করে তারা প্রত্যেকটা সাউনের পাশেই তারা একটু ছোট ছোট করে ফুড কোর্ট করছে। তো আমরা এখান থেকে বিশেষ করে এখানকার ডাবগুলি, কোকোনাট ওয়াটারগুলি এত নাইস, যেটা মানে এত টেস্টি, যেটা আপনাদেরকে কীভাবে বলবো, আর ভরপুর থাকে। একটা ডাব একজনে খাইতে খুবই কষ্ট হয়ে যায়। তো আমি বলতেছি সবাইদেরকে যে এই বীজটাতে আপনারা যখন আসবেন তখন ফ্যামিলি নিয়ে যদি না আসেন তখন সকাল আর বিকেলে আসলে অনেক সুন্দর উপভোগ করতে পারবেন। আর ফ্যামিলি নিয়ে আসলে আপনারা অবশ্যই আপনারা 11টা থেকে 3টার ভিতরে থাকবেন, তারপরে চলে যাবেন, ঠিক আছে? তো আমরা এই সময়টাতে আসছি, যদিও অনেক রোদ, আবহাওয়াটা অনেক ভালো। তো আমরা একটা বোর্ডের সাথে কথা বলে মোটামুটিভাবে একটা বোর্ডে আমরা উঠে গেছি। লোকটার সাথে আমাদের সাথে কথাবার্তা যখন হয়েছে, তার সাথে আমাদের সাথে তেমন বেশি কোনো হয় নাই। আমরা এই বোটটাতে উঠছি, সে আমাদেরকে মোটামুটিভাবে আধা ঘন্টা আমাদেরকে পুরা সুন্দর করে এই পাশের যে শহরগুলি এগুলি সব কিছু আমাদেরকে একটা একটা করে দেখাইছে। ভালো লাগছে। বোটটাও বিশাল বড় ছিল, আর ওই লোকটাও খুব অমায়িক ছিল, কথাবার্তা খুব বন্ধুসুলভ ছিল। তো বিশেষ করে আমি থাইল্যান্ডের যাদেরকেই দেখছি, ট্যাক্সি ড্রাইভার থেকে শুরু করে তারপরে যারা বোট চালায় তারা সবাই মোটামুটি কথাবার্তা একটু খুব সুন্দর বন্ধুসুলভ। যে আমরা পর্যটক আসছি, তারা আমাদেরকে আনন্দ দেওয়ার মতো খুব সুন্দর সুন্দর কথা বলে। আমি আসলে আমাদের দেশে বিভিন্ন জায়গায়, যেমন আমি রাঙ্গামাটিতে আমি গেছিলাম, তারপরে আবার হিমছড়িতে গেছিলাম। এইগুলোতে যখন যাই না, আটপার বাটপারে ভরা, কথা কাজের কোনো মিল থাকে না, ঠিক আছে? বলবে একটা, করে আরেকটা, তো এরকম আর কি। বাট এইখানে এরকম কোনো বাটপারি নাই। এই জন্য আসলে এই বলাটা, আমি আমার দেশটাকে ছোট করে না, এইটার বলার কারণটা হলো আমরা আমাদের দেশটাকে একটু চেঞ্জ করতে পারলে আমাদের দেশে পর্যটকরা আসে একটু আনন্দ পাবে বা আসার জন্য আগ্রহী থাকবে বিভিন্ন দেশ থেকে। যখন বিভিন্ন দেশ থেকে পর্যটকরা আসতে শুরু করবে, এখন সোশ্যাল মিডিয়াতে খুব তাড়াতাড়ি আমাদের বিভিন্ন লোকেশনগুলি খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে, বিভিন্ন দেশ থেকে মানুষ আসার চেষ্টা করবে। এইটাতে আমাদের
দেশের অর্থনীতিও ভালো হবে, দেশটাকে প্রেজেন্টও করতে পারবে, ভালো মানুষ ভালো ভালো সোশ্যাল মিডিয়াতে যারা ইউটিউব করে তারাও প্রেজেন্ট করতে পারবে। আমাদেরকে একটু মোটামুটিভাবে অনেক আধা ঘন্টা স্পিড বোটে ঘোরা মানে অনেক কিছু। তো বড় বোটটাই ছিল, আমাদেরকে সব কিছু সুন্দর করে দেখাচ্ছে যে এটা কোন শহর ওইটা কোন শহর, মোটামুটিভাবে ভালোগুলি আমাদেরকে দেখাচ্ছে আর আমরা উপভোগ করতেছি রীতিমতো পাতায়া বিচটাই। আমার নেক্সট আরেকটা ভিডিও আসবে, যে ভিডিওটা আমরা যে লেকে আমরা যে দ্বীপটাতে গেছি, ওই দ্বীপটাতে অনেক সুন্দর, ওখানে নৌকা ভ্রমণ আছে সব কিছু, ওটাতে অসাধারণ। তো ভিডিওটা আপনারা আসলে কি পুরো দেখলে কি হবে জানেন, আপনাদের একটা অভিজ্ঞতা আসবে, যারা পরবর্তীতে আসবেন, কিভাবে আসবেন, কোথায় থাকবেন, হ্যাঁ কীভাবে বোটগুলি আপনারা ঠিক করবেন, এই সম্বন্ধে আপনাদের একটা ধারণা হয়ে যাবে। তো এইটাই আর কি মূলত। আসলে আমরা ফ্যামিলি নিয়ে আসছি, মানুষ বলতে পারে যে আপনি কিভাবে থাকছেন। যদি আপনারা ফ্যামিলি নিয়ে আসেন আর যদি ব্যাচেলর আসেন, তাহলে একা না এসে আপনি অন্তত 3 থেকে 4 জন মিলে একটা গ্রুপ করে আসবেন। তাহলে আপনাদের রুম, যেমন হোটেলে আপনার রুম একটা নিলে চলবে, খাওয়া দাওয়া যেখানে যাবেন শেয়ার করে থাকতে পারেন, তাহলে একটু কম খরচ হবে। আমি বলবো না যে আপনারা কম খরচ করতে হবে, ট্রাভেলিংয়ের সিস্টেমগুলো আপনি উপভোগ করবেন বেশি, কম খরচের মধ্যে উপভোগ বেশি করতে পারবেন, এইটা আপনার কাছে সবচেয়ে ভালো লাগবে। তো এইটাই আর কি। আমরা অনেকক্ষণ পর্যন্ত যে ওয়েদার, এই ওয়েদারটাতে আমরা মোটামুটি সাগরের অনেক দূর থেকে আমরা এটা উপভোগ করতেছি, ভালো লাগতেছে, আবহাওয়াটা অনেক সুন্দর। আর বিশেষ করে আমার ছেলে মেয়ে তখন এই ভিডিওটা আমি ছাড়ার মোটামুটি 2 বছর আগে আমি থাইল্যান্ড সিঙ্গাপুরে যাওয়া ওই সময়টাতে। তো ওখানে আসলে একটা দুর্ঘটনা ঘটে, যে ঘটনাটা আমি বিস্তারিত নিয়ে আপনাদেরকে এই সিঙ্গাপুরে যে ভিডিওটা আসবে ওই ভিডিওটাতে আপনাদেরকে জানাবো। ওইখানে একটা বিশাল একটা ঘটনা ঘটে আমার ছেলের মেয়েদেরকে নিয়ে। তো ওরা হারায় যায়, ওদেরকে কিভাবে পাইছি না পাইছি ওটা আমাদের নেক্সট ভিডিওতে আপনারা দেখবেন অবশ্যই। আমি চেষ্টা করব ওই ভিডিওটাতে আপনাদেরকে একদম স্পষ্টভাবে ওগুলি বলার জন্য। আমি যে ভুলটা করেছি এই ভুলটা যেন আর অন্য কেউ না করে, এটা আমি আসলে ভুলও বলি, আবার এখন কি বলবো, মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে, এটা ঠিক না। হ্যাঁ, এত ছোট বাচ্চাদেরকে নিয়ে আমরা গেছি, ওদেরকে আমরা প্রতিটা মুহূর্তে টেক কেয়ার করা বা ওদেরকে চোখে চোখে রাখা আমাদের উচিত ছিল। বাট আমরা যখন থাইল্যান্ড থেকে সিঙ্গাপুর যাই অনেক টায়ার্ড হয়ে গেছিলাম, এখানে 2-3 দিন ঘোরাফেরা করে। তো তারপরে ওদেরকে যেভাবে আমরা হোটেলে রেখে আমরা বাইরে গেছি, তারপরে ওরা হারাই গেছিলো। ওটা আচ্ছা আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে ইনশাল্লাহ বলবো। বাট এখন আমরা মোটামুটি বিচ থেকে শেষ করে আমরা সন্ধ্যা হয়ে গেছে, আমরা খাওয়া দাওয়া করে আমরা এখন যাচ্ছি মার্কেট হয়ে হোটেলে চলে যাব, একটু মার্কেটে ঘোরাফেরা করব। এখানে একটা সুন্দর লাগে সবচেয়ে হলো স্কুটি, প্রচুর পরিমাণ স্কুটি আছে, প্রচুর পরিমাণ। আমি জানি না স্কুটি মানে এখানে আমাদের দেশে যেমন রিক্সার পরিমাণ বেশি, এখানে স্কুটি পরিমাণ বেশি। বাট সুন্দরভাবে লেন বাই লেন তারা খুব সুন্দরভাবে চলে, এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা হয় না। তো আমি এইটা জানার জন্য কৌতূহল জাগছে যে এখানে আসলেই স্কুটি মোটর বাইক এগুলো আসলেই দাম কেমন, এটা জানার জন্যই আমি একটা শোরুমে আসছি। আর বিশেষ করে যেহেতু আমি বাইক লাভার, তো আমি যেখানে বাইক শোরুম দেখি ওখানে যাওয়ার চেষ্টা করি, দেখি আমাদের দেশের বা আমরা সবসময় ভিডিওতে দেখতাম যে ইন্দোনেশিয়ার থেকে R15 আসে, তারপরে বিভিন্ন ধরনের মডেলগুলি আসে, এগুলি এখানের জন্য আমি দেখার জন্য আসছি যে এখানে প্রাইস কেমন বা কী আসে বিষয়। তো স্কুটি এখানে প্রচুর পরিমাণ স্কুটি চলে। আর আমরা যেমন আমাদের দেশে যেমন এই R15গুলি চলে বেশি, বা আমি এখানে তেমন বেশি দেখি না, বাট স্কুটি চলে, ছেলে মেয়ে সবাই স্কুটি চলায় বেশি। এইটাতে তেল সাশ্রয়ী হয় এবং যে কোনো জায়গায় তারা মুভ করতে পারে, ছোটোখাটো আছে। বাট এখানে স্কুটি একটা জিনিস দেখলাম, তারা 2-3 জনে মিলিয়ে একসাথে উঠে, কোনো সমস্যা নাই, স্কুটি বড় স্কুটিও আছে। তা আমরা মোটামুটি বা এইটা শেষ করে আমরা এখন যাচ্ছি একটা মার্কেটের উদ্দেশ্যে। আর আমরা যেখানে যাচ্ছি, যে এই ট্যাক্সিতে উঠি না কেন, আপনারা এটা ভুল করবেন না, ওই ট্যাক্সির নাম্বার, মোবাইল নাম্বার সহ তার আইডি কার্ড সহ আপনারা একটা ফটো উঠে রেখে দিবেন। অনেক সময় হয় কি, যখন আপনি ভ্রমণে যাবেন তখন আপনার মাথা অনেক ধরনের প্ল্যান প্রোগ্রাম থাকে, প্রেশার থাকে,
থাকে। এই সময় আপনি হয়তো দেখেছি কোনো একটা ভুলে একটা ব্যাগ রেখে দিলেন বা যে কোনো একটা জরুরি একটা জিনিস রেখে দিলেন গাড়িতে, তখন আপনার কিভাবে পাবেন? এই জন্য আপনাকে প্রথমে আপনি গাড়িতে যখন উঠবেন তার নাম্বারটা নিয়ে নেবেন, তার একটা আইডেন্টি কার্ড আছে, ওই আইডেন্টি কার্ডটা আপনি একটা ছবি উঠে নেবেন, তাহলে খুব সহজে আপনি তাদেরকে ট্র্যাক করতে পারবেন। তো বিশেষ করে আমরা যখন বাইরে যাই আমাদের সাথে পাসপোর্ট থাকে, আমাদের সাথে মোবাইল অ্যাক্সেসরিগুলি থাকে, আমরা যে ভিডিও করি ভিডিও করার আমাদের অ্যাক্সেসরিগুলি থাকে, তো আমরা এটার প্রতি বি কেয়ারফুলি থাকি। আমি আমার বেলায় যেমন বলি, আমি সবাইকেই সতর্ক করতেছি এই জিনিসটার প্রতি। আপনারা যেভাবে হোক এটা আপনারা কখনো ভুল করবেন না। ট্যাক্সি ড্রাইভারের নাম্বার, আইডেন্টি কার্ডটা সহ নিয়ে দেবেন। যাই হোক, আমরা এখন মোটামুটিভাবে এইটা হলো আমাদের সেকেন্ড ডেতে, থার্ড ডেতে আমরা এখন পাতায়া থেকে আমরা থাইল্যান্ডের দিকে আমরা মুভ করতেছি, আমরা থাইল্যান্ডের দিকে যাব। বাট এই পাকে আমি যেটা ভাবতেছি যে আমরা এখানে একটা লং জার্নি, আপনার 2 থেকে 2.5 ঘন্টা লাগে পাতায়া থেকে থাইল্যান্ডে যাইতে, 2.5 ঘন্টা লাগে। তো আমরা একটা যে ড্রাইভারটা ঠিক করছি খুব অন্যরকম, ড্রাইভারটা অনেক ভালো। তো ড্রাইভারটাকে আমি বললাম যে যেখানে আমরা মোটামুটি মাঝামাঝি অবস্থায় যদি কোনো ভালো রেস্টুরেন্ট থাকে তাহলে আমরা খাবো। তখন আমাদেরকে অনেকগুলি রেস্টুরেন্ট বললো, তো আমরা বললাম না, আমরা এখানে লোকালি কোনো রেস্টুরেন্ট না, আমরা ইন্টারন্যাশনাল যেমন KFC, পিৎজা এই ধরনের কোনো রেস্টুরেন্ট থাকলে, এই ধরনের কোনো ফুড কোর্ট থাকলে আমরা ওখানে যাব। বলতেছে আচ্ছা ঠিক আছে। তখন আমরা ওখানে KFC-তে সে আমাদেরকে নিয়ে যায়। আমি আসলেই ওখানে KFC-তে যাওয়ার পরে আমার যে অভিজ্ঞতাটা হলো যে এক এক দেশের টেস্ট এক এক রকম, সেই দেশের টেস্ট অনুযায়ী তারা এটা বানায়। যেমন আমরা আমি কুয়েতে KFC-র টেস্টটা একটু অন্যরকম, একটু স্পাইসি থাকে, টেস্টটা একটু খুব ক্রিস্পি থাকে, অনেক ভালো লাগে। বাট ওখানে থাইল্যান্ডে যখন আমি KFC-টা অর্ডার করলাম, KFC-র রাইসটা তারা দিল সাদা, তার সাথে তারা করলো আমাকে একটা চয় সস দিল। মানে এটা থাইল্যান্ডে যারা লোকালি, তারা যারা এগুলি পছন্দ করে তাদের টেস্ট অনুযায়ী তারা এগুলি করলো। আর KFC-টা যখন আমাকে দিছে চিকেন বাট আমার কাছে কেন জানি, মানে আমরা যেগুলি আগে খাইছি বা আমরা কুয়েতে যেগুলি, বাইরের দেশে ইংল্যান্ডে যেগুলি খাইছি, ওটার সাথে এটার সাথে টেস্ট অনেক ডিফারেন্ট। বাট তখন আমি জিজ্ঞাসা করার পরে ওই ড্রাইভারটা আমাকে বললো আর কি যে এটা এখানকার টেস্ট অনুযায়ী করে। আর এই ঘোরাঘুরির জন্য এই ধরনের যে কি সুন্দর সিস্টেম, এগুলো আমাদের দেশের টেম্পুর মতোই আর কি। তো এগুলো করে ঘোরাঘুরি করা যায়। এটা তবে পাটা একদম লম্বা করে, যেরকম আমরা শুয়ে যাই না বা চোপায় বসি লম্বা করে পা দিয়ে, ওখানে বসে। তো আমরা এখন আছি থাইল্যান্ডে বিভিন্ন জায়গায়। আমরা থাইল্যান্ডে সুন্দরটা হলো রাত্রেবেলা, তো আমরা রাতে ঘুরতেছি, একটু বিভিন্ন মার্কেটে যাব, ও একটু কেনাকাটা করতে হবে, সেই জন্যই আর কি। আর সাথে এখানে বিভিন্ন যে ইয়েগুলি আছে, সবগুলি আছে, বারগুলিতে লাইভ গান করা হয়, মিউজিক করা হয়, এগুলো উপভোগ করে। আর বারে বসে বসে মানুষ মদ পান করে বিভিন্ন। তবে একটা জিনিস কি, এখানে খুব সাবধান, আপনার রাতের বেলায় বেশি ইয়েতে যাবেন না, অলিগলিতে যাবেন না। এখানে বিশেষ করে ফ্যামিলি নিয়ে আসলে যাবেন না, কারণ এখানে আপনাকে অনেক বিরক্ত করবে ম্যাসাজ করার জন্য, তারপরে বিভিন্ন ধরনের আপনাকে অফার করবে। তো আমরা এগুলো থেকে বিরত থাকবো ইনশাল্লাহ। আর এমনি সুন্দর, খুব পরিপাটি। আর তারপরে এখানে একটা সুপার শপ আছে খুব নাম করা, সেটা হলো 7-Eleven। এই 7-Eleven এটা একটা সুপার শপ। এখানে আপনি মোটামুটিভাবে সব ধরনের ফুড, ড্রিঙ্কস সবগুলো আপনি এখানে একই জায়গায় পাবেন। 7-Eleven আমাদের দেশের মতো জায়গায় জায়গায় দোকান নাই, যে এই 7-Eleven যেখানে দেখবেন ওখান থেকে আপনি মোটামুটিভাবে আপনার কিছু খাওয়া দাওয়ার জন্য বা কিছু জরুরি কেনাকাটার জন্য ওখানে পাবেন। ইভেন মোবাইল চার্জার থেকে শুরু করে কিছু অ্যাক্সেসরি ওখানে পাবেন। এগুলো সবগুলি হলো নাইট বার। এখানে ম্যাসেজ আছে, বিভিন্ন আছে। এইখান থেকে তারা আপনাকে খুব অবশ্যই বিরক্ত না, তারা আপনাকে অফার করবে মানে আপনাকে বারবার ওয়েলকাম করবে যে আসার জন্য। যারা আপনার এক্সপিরিয়েন্স আছে তারা আপনারা যাইতে পারেন, যারা এগুলি সেবন করেন বা মদ পান করেন তারা যাইতে পারেন। আমি যাই নাই, বাট আমি দূর থেকে এটা দেখে আমরা হোটেলের দিকে হাঁটতেছি বা বিভিন্ন মার্কেট দিকে যাচ্ছি, এটা যাওয়ার সাথে সাথে এগুলি পড়ে। তো রাতের বেলায়
এইখানে স্ট্রিট ফুডগুলি খুব তাজা তাজা পাওয়া যায়। আপনি কিছু কিছু চিকেন আছে বিভিন্ন, তবে সবচেয়ে বড় জিনিস হলো হালাল ফুডটা পাওয়াটা খুব টাফ হয়ে যায় আর কি। এই ওদেরকে জিজ্ঞাসা করলে ওরা অনেক সময় ইয়ে করে। তো আমরা হাঁটতে হাঁটতে একটা ইন্ডিয়ান খুঁজতেছি, যেখানে ইন্ডিয়ান ফুডগুলি পাওয়া যায়, বিরিয়ানি পাওয়া যায়। অনেক দিন থেকে আমরা আসলে চাউল খাওয়া হয় নাই, প্রায় আজকে 4 দিন হয়ে গেছে। তো আমরা খুঁজতেছি যে ইন্ডিয়ান যদি কোনো বিরিয়ানি বা ইন্ডিয়ান কোনো রেস্টুরেন্ট পাওয়া যায়, ওখানে হয়তো আশা করি যে ওখানে আমরা ভালো কিছু খাইতে পারবো রুচিসম্মত। তো এখানে আমি ওনাদের কয়েকজনের সাথে কথা বলছি, দেখছি যে এখানে আছে যে কিছু ইন্ডিয়ান রেস্টুরেন্ট আশেপাশে আছে, বাট খাবারগুলি কেমন হয় জানি না। তো দেখতেছি পাওয়া যায় কিনা। তো 7-Eleven থেকে আমরা কিছু ফুড নিলাম, চিপস, কিছু কলা, ব্রেডস, এগুলি নিয়ে নিছি বাচ্চাদের জন্য। তো আসলে যেটা সত্য কথা, যেটা আমরা থাইল্যান্ড ব্যাংককে প্লাস পাতায়াতে আমরা ওই বেশিরভাগ ব্রেডস, ব্যানানা এগুলোর উপরেই আমাদের মোটামুটি খাওয়া দাওয়া বেশি হয়েছে। আর কিছু ম্যাঙ্গো জুস, এই ধরনের ফ্রেশ ম্যাঙ্গো অথবা অরেঞ্জের জুসগুলি, এইখানে যে জুস বারগুলি ফ্রেশ একদম আমাদের সামনে, এগুলোর টেস্ট অন্যরকম। আমাদের সামনে এগুলি তারা করে দিয়ে দেয়। বিশেষ করে আমার কাছে এখানে আনারের জুসটা বেশি ভালো লাগছে। আরেকটা হলো অরেঞ্জের জুস ফ্রেশটা, এটা অনেক অনেক ভালো লাগছে। ভালো লাগার কারণটা হলো তারা জুসটা করে তারা একদম আইসের ভিতরে রেখে দেয়, সেজন্য বেশি ভালো লাগে আর কি। আমার মেয়ে দুষ্টামি করতেছে, দেখতেছে যে ব্যাপার কি, ও ব্যাট নিয়ে কি নিয়ে দাঁড়ায় আছে, ঠিক আছে, ওগুলি নিয়ে একটু নাড়াচাড়া করতেছে। তো আমরা মোটামুটি ওখান থেকে কিছু খাওয়া দাওয়া শেষ করে আমরা মার্কেটের থেকে করতেছি, দেখি কিছু নেওয়ার মতো কিছু আসে কিনা। তো এইখানে আসলে কি সব জায়গায়, সব দেশের মধ্যে একটা হোলসেলের জায়গা থাকে আলাদা, আর একটা শোরুমের জায়গাগুলি থাকে আলাদা। তো আমরা যখন শোরুমে গেছি, তখন এভরিথিং ইজ লাইক মোর এক্সপেন্সিভ, মানে যেগুলি প্রতিনিয়ত অন্যান্য দেশগুলিতে বা আমাদের দেশগুলিতে যেমন, এরকমই অনেক এক্সপেন্সিভ। বাট যখন জিজ্ঞাসা করলাম যে হোলসেলের জায়গাগুলি, তখন হোলসেলে যাওয়ার পরে ওখানে দেখতেছি যে আসলেই আপনার কোয়ান্টিটি নিতে হবে। হোলসেলের জন্য আপনাকে কোয়ান্টিটি, আপনি বিগ কোয়ান্টিটি নিলে তখন আপনাকে একটা ভালো একটা প্রাইস দেবে। তবে আর যদি আপনি অরিজিনাল ব্র্যান্ডের যে কোনো জিনিস নিতে চান, এগুলো শোরুম থেকে নিতে হয়, এগুলো মোটামুটিভাবে এক্সপেন্সিভই। আমি যতটুকু, যেহেতু পর্যটক এলাকা, এতে এই জন্য এখানে একটু এক্সপেন্সিভ এখানে। তারপরেও মোটামুটি শপিং ভালো লাগছে, যে বিশেষ করে আপনি যখন কোথাও ট্রাভেলিংয়ে যাবেন, তখন কেনাকাটা যখন করবো, তখন আসলে কম্পেয়ার করে লাভ নাই, যেটা ভালো লাগে ওইটাই নিতে হয়, কারণ অনেক সময় আনকমন জিনিসগুলি পাওয়া যায়, এইটার জন্যই আর কি। তো আমরা মোটামুটি কিছু কেনাকাটা করে এখন এখান থেকে আমরা পেমেন্ট করি, এখন থেকে এই শপিং মল থেকে আমরা বাইর হব। এই যে এখানে যেটাতে গেছি, এখানে মোটামুটি অনেকগুলি ব্র্যান্ড একসাথে ছিল, যেমন লেকস্টের ছিল, তারপর মাইকেল ক্রসের ছিল, এলবি ছিল, তো ক্রসের ছিল, ঠিক আছে। তো মোটামুটি অনেকগুলি এই একটা শপিং মলের ভিতরে ছিল। তো আমাদের কিছু কেনাকাটা শেষ করে আমরা এখান থেকে এখন বাইরে হয়ে যাব। তো মোটামুটি তারপরে আরেকটা জিনিস কি দেখছি, যে মেয়েদের কসমেটিক সেকশনগুলি, এগুলি আসলেই সব জায়গায় এক্সপেন্সিভ। যেমন আমার ওয়াইফ বাংলাদেশ থেকে, এবং আমি কুয়েত থেকে একবার নিয়েছি, ইংল্যান্ড থেকে একবার নিয়েছি, ওই সেম প্রোডাক্টগুলি এখানে মোটামুটিভাবে সবগুলি সিমিলার প্রাইসে, কোথাও কোনো মানে কম বেশি নেই, সবগুলি প্রায় সিমিলার। তো এই জন্যেই মানুষ অনেকজনে বলে না যে বিদেশে কম দামে পাওয়া যায়, ব্র্যান্ডের আইটেমগুলি সব জায়গায় সেম পাওয়া যায়, এটাতে কোনো নাই। এটা আপনার এটা সব জায়গায় হয়তো পার্সেন্টেজ অনুযায়ী কেউ কোথাও একটু 2% বেশি করে বা কম করে, এটা নিয়ে কথা, দেশ নিয়ে কথা, বাট প্রাইসের সবখানেই সেম। এইটা আসলেই এইখান থেকে যে আমরা প্রোডাক্টগুলি নিছি, এগুলি আসলে আমাদের কিছু আমার ভাই বোন বা আমার আত্মীয় স্বজনের জন্য, যাদেরকে একেবারে কিছু দিতে হয়। আর আমার একটা ভাগিনা নতুন বিয়ে করছে, সাগর, ওর ওয়াইফের জন্য একটা ক্রিম খুঁজছিলাম, তো ওখান থেকে মোটামুটি এখানে পাওয়া গেছে। তো যাই হোক,
আমরা এখান থেকে এখন এগুলি সংগ্রহ করে আমরা এখান থেকে বাইর হব। বাইর হওয়ার পরে আমাদের উদ্দেশ্য আর একটা শপিং মলে আমরা যাওয়ার, যদি আমাদের সময় কাভার হয়ে থাকে। অলরেডি রাত এখন এই 9টা বেজে গেছে, বাট থাইল্যান্ডের সুন্দরগুলি কিন্তু রাতে, আমি আগেও বলছি, রাতে চলাফেরা করাটা অনেক সুন্দর লাগে। অনেক রাস্তাঘাট এগুলোতে অনেক ক্লিন থাকে এবং পরিষ্কার থাকে। তারপরে রঙিন লাইটে ভরা থাকে, বারগুলিতে মিউজিক চলে, তো এই জন্য অনেক ভালো লাগে। তো আমরা ওই ড্রাইভারের সাথে কথা বলি, আমরা এখান থেকে যে আমরা বলতেছি যে আমরা এই মার্কেট থেকে একটা হোলসেল মার্কেটে যাব দেখার জন্য। আসলে ওখানে হোলসেল মার্কেটটা কি আমার আগে ধারণা ছিল না। এই গাড়িগুলি অনেক একটা সুন্দর, আমাদের দেশের লাইকে ইয়ের মতো, বেবি ট্যাক্সির মতো, বাট পিছনে আপনার যখন 3টা না 4টা সিট থাকে, একসাথে 4 জন বসা যায়, একটা সিটের মধ্যে 4 জন বসা যায়, লম্বা করে পা মেলে বসতে হয়। এটা পা করা যায় না, একদম আপনাকে পা যেভাবে আমরা সোফাতে পা মেলে বসি এইভাবে পা মেলে বসতে হয়। তো মজা আছে। আবার বেশিক্ষণ লং টাইম এইভাবে থাকলে কেমন জানি রগে টান খায়, এমন একটা অবস্থা হয়ে যায় আর কি। কতক্ষণ আপনি এইভাবে থাকতে পারবেন? যতক্ষণ পর্যন্ত না আপনার একটু নাড়াচাড়া না করবেন আপনার ভালো লাগবে না। তো একটা পর্যায়ে এসে এখানে থাইল্যান্ডের আমি যতটুকু দেখছি যানজট কিন্তু অত বেশি না, এটা মোটামুটিভাবে আইন শৃঙ্খলা খুব সুন্দরভাবেই চলে, সবাই লাইন মতো, এত যানজট না। যদিও এটা মানে পর্যটকের এলাকা হিসেবে, তারপরে কিন্তু যানজট এরকম না। তো আমরা আরেকটা মার্কেটে, মোটামুটি আমরা হোলসেল একটা মার্কেটে চলে আসছি। এটা হলো একটা হোলসেল মার্কেট, বাট এখান থেকে আপনারা এই মার্কেটটার নামটা আমি ভুলে গেছি, আমি আপনাদেরকে কমেন্ট সেকশন অথবা ডিসক্রিপশানে আমি আপনাদেরকে দিয়ে রাখবো। এইখানে হয় কি, এইখানে আপনার যে কোনো ব্র্যান্ডের যেমন এই যে কোনো ব্র্যান্ডের আপনি এইখানে এই কফিগুলি আপনি পাবেন, বাট অরিজিনালটা এখানে নাই। তো এখান থেকে আপনি যদি নিতে হয় তাহলে আপনাকে একটা কোয়ান্টিটি একটা। থাইল্যান্ড মানে শুধু ঘোরাঘুরি নয়, এখানকার খাবার, মানুষ আর সংস্কৃতি একেবারেই ভিন্ন। স্ট্রিট ফুডের ঘ্রাণে মন ভরে যায়। ফ্যাট থাই গ্রিল কারি, থাই কাবাব আর টক মিষ্টি ফল অনেক অনেক মজার। নাইট মার্কেটে ঘুরতে ঘুরতে চোখে পড়লো রঙিন জীবন। একটা দোকানে থেমে গেলাম স্থায়ীভাবে। ইংল্যান্ডে, কাতারে, সৌদি আরব, দুবাই, কুয়েতে যেই খাবারগুলি খাইছি ওগুলোতে যেমন একটা ফ্রেশ একটা স্মেল আসে, এগুলোতে কেমন জানি। যাই হোক, হয়তো এই দেশের মানুষগুলি এই স্মেলটা, এই চয় সসটা, যে কোনো একটা হয়তো চয় সস ইউজ করে, যেটার থেকে ওই স্মেলটা আসে। তো এখান থেকে আমরা চাচ্ছি আর কি যে বাংলাদেশি কোনো ফুড আছে কিনা। ফাইনালি লাস্টে আমরা একটা কী করছি, এখান থেকে কিছু আপনার সাগরের কিছু চিংড়ি মাছ ফ্রাই ছিল, ওগুলি নিছি। তারপরে আপনার এখান থেকে আমরা কোকোনাট ওয়াটার নিছি, ফ্রেশটা জ্যাকফ্রুট নিছি। এখানে এইগুলি জ্যাকফ্রুট, এই যে একটা 60 বাত করে, এইগুলো 1 প্লেট 60 বাত করে। তারপরে ব্যানানা নিছি, ব্যানানা এখানে একটা এরকম কয়েকটা মিলে এগুলো 100 বাত, ঠিক আছে। তো আমার ছেলে মেয়েরা এরা ক্লান্ত হয়ে গেছে, অলমোস্ট ঘুরতে ঘুরতে এরা অলমোস্ট ক্লান্ত হয়ে গেছে। তো ঠিক আছে, আপনাদেরকে আমরা এখন এক পলক এই থাইল্যান্ডের এই হোলসেল মার্কেটটা দেখাচ্ছি, এই ব্যাংককের ভিতরে। আর এই যে জায়গাটা, এটাকে চত্বর বলে। এটা আমাদের কিছুটা অবিকল ইয়ের মতো, শাপলা চত্বরের মতো। তো এটা আমাদের শাপলা চত্বরের মতো, বাট এটার উপরে পুরাটা এরা কি করছে, ফ্লাইওভার করছে মানুষ বসার জন্য, রেস্ট করার জন্য, এখানে ফটো সেশন করার জন্য। পুরা সব কিছু এখান থেকে উপর থেকে উপভোগ করা যায়। উপরে কোনো গাড়ি ঘোড়া চলে না, জাস্ট মানুষ হাঁটাউটা করে। এটার উপরে আবার ব্রিজ করে দিছে, লাইক ট্রেন যাওয়ার জন্য, বাস যাওয়ার জন্য এটার উপরে করা। নিচে আবার গাড়ির হাইওয়ের রোড। তো এটার উপর থেকে অনেক সুন্দর ভিউগুলি দেখা যায়। মানুষ এখানে বসে বিকেলবেলা আড্ডা দেয় এখানে। তা আমরা যে হোটেলে উঠছি, ওই হোটেল থেকে এটার ডিস্টেন্স প্রায় 20 মিনিটের রাস্তা। হ্যাঁ, 20 মিনিটের রাস্তা এখানে এই হোটেলের এই জায়গাটার ডিস্টেন্সটা। তো আমরা যখন
এদিকে আসছি। এদিকে আসার পরে আমাদের কাছে মানে এই এই চক্করটা যখন ঘুরছি তখন আমাদের কাছে একটু অন্যরকম লাগছে, অনেক ভালো লাগছে আমার কাছে। বিশেষ করে এটা কিছুটা আমি সিঙ্গাপুরের মতো একটা ফিল পাইছি, বাইরের দেশের গোছানো গাছানো এবং সৌন্দর্যটা ওটা এখান থেকে আমি মোটামুটিভাবে একটা ফিল পাইছি। আমার কাছে খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আপনারা যারাই থাইল্যান্ডে আসেন এই চত্বরটা একবার ঘুরে দেখবেন, ঠিক আছে? এটা চায়না মার্কেটের সামনে এই চত্বরটা, এখানে অবশ্যই আপনারা একটু ঘুরে দেখবেন। এখানে ঘুরলে আপনার মোটামুটি মন মানসিকতা অনেক সুন্দর হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা এখন যাচ্ছি আরেকটা মার্কেটের ভিতরে। আমার কথা হলো যে আমরা যেহেতু আসছি, আমরা কেনাকাটা যেটাই করি না করি, কিন্তু বাট একটু ঘুরে দেখবো, মার্কেটগুলি একটু ভিজিট করব, মোটামুটিভাবে একটা অভিজ্ঞতা হবে, দেখাও হবে। তো এই জন্যই আমরা বেশিরভাগ ঘোরাতে, আমরা যেই গাড়িটা নিছি ওটা আমরা সারাদিনের জন্যই গাড়িটা নিছি। তো একটার পর একটা সে আমাদেরকে মানে একটার থেকে এখানে গাড়ি ঘোড়া নেওয়ার একটা সুবিধা হলো আপনি যেইখানে যত টাইম করেন আপনার কোনো প্রবলেম নাই। ইন্টারেস্টিং একটা আপনাদেরকে দেখাবো, সেটা হলো একটা ইংলিশ কমেট, একদম আপগ্রেড ভার্সন। যারা আমাদের মা বাবারা যারা অসুস্থ আছে তাদের জন্য এটা কাজে লাগবে। এটা আমরা যে হোটেলে উঠছি এই হোটেলের কমেটটা, এটা আসলেই এখানে আমি দেখানোর মূল উদ্দেশ্যটা হলো আমাদের অনেকজনের মা বাবা অসুস্থ, এইরকম একটা টয়লেট যদি থাকে তাহলে তাদের জন্য একটু সুবিধা হতে পারে। এই কমেটের কয়েকগুলি অপশন আছে, অপশনগুলি আমি আপনাদেরকে ওয়ান বাই ওয়ান অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো, আপনার মনোযোগ সহকারে দেখবেন। প্রথম ফার্স্ট অফ অল এই কমেন্টটা হলো এখানে আপনি ওয়াটারের জন্য আপনাকে কোনো রকমের ফুস ওয়াটার ইউজ করতে হবে না, এটা অটোমেটিকলি এখানে সাইডে এখানে 3 থেকে 4টা বাটন আছে। এই বাটনটা আপনি যখন ক্লিক করবেন, একটা বাটন ক্লিক করলে আপনাকে যে আমরা সুসু করার জন্য যে ওয়াটারটার দরকার ওই ওয়াটারটাই ওখানে অটোমেটিকলি 5 হয়ে বাইরে আসবে। তারপরে আবার যখন আরেকটা বাটন আপনি ক্লিক করবেন, আরেকটা বাটন ক্লিক করলে এটা ভিতরে পুরোটা ক্লিন হয়ে যাবে। আরেকটা বাটন যখন আপনি ক্লিক করবেন ওই আরেকটা বাটনে আপনাকে প্রস্রাব পায়খানা করলে এই পানিটার দরকার সুসু করার জন্য, ওই পানিটা ঠিক পজিশন মতো এই পানিটা ওখানে স্প্রে করবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখেন। এইটা আসলে আমি আমাদের ভিডিও ডেসক্রিপশনে আপনারা এই কোম্পানির নামটা পাবেন। এটা এখন বাংলাদেশেও পাওয়া যায়, অর্ডার করলে চলে আসে। দেখেন আমি এখন ফার্স্ট বাটনটা ক্লিক করছি, এটা মোটামুটি ক্লিন হয়ে গেছে ভিতরে। সেকেন্ড বাটনটা যখন আমি ক্লিক করব, সেকেন্ড বাটনটা ক্লিক করলে দেখেন আমি যেটা বললাম যে পজিশন মতো আপনাকে সুসু করার জন্য যে ওয়াটার দরকার হয় ওই পর্যাপ্ত পরিমাণের ওয়াটারটা ওখানে স্প্রে করবে, আপনাকে হাত লাগাতে হবে না। এই যে একটা জীবন, আর সেই জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি ভ্রমণ যেন এক একটা গল্প, একটা অনুভূতি। বাংলাদেশ থেকে শুরু করে ব্যাংকক আর পাতায়া পর্যন্ত এই পুরো যাত্রাটা আমাকে শুধু নতুন দেশ, নতুন রাস্তা, নতুন খাবার কিংবা বিল্ডিং দেখায়নি, আমাকে দেখিয়েছে নিজেকে কিভাবে সুন্দর রাখা যায়। ব্যাংককের ব্যস্ততা, পাতায় সাগরের নীরবতা, অজানার রাস্তায় হাঁটাহাঁটি, এইসব কিছু মিলেই যেন এক একটা চ্যাপ্টার হয়ে গেল আমার জীবনের ডায়েরিতে। আমি দেখেছি কিংবা একটা নতুন দেশে মানুষ কিভাবে হাসে, কিভাবে কাঁদে, ভালোবাসে, একদম আমাদের মতো। তাদের হাসিতে ছিল আন্তরিকতা, তাদের দৃষ্টিতে ছিল আত্মীয়তা। আজ যখন ফিরে যাওয়া সময় হয়েছে, মনটা ভার হয়ে যাচ্ছে। এই জায়গাগুলো আমাকে টানছে, ডাকছে, তবুও যেতে হবে, কারণ প্রতিটি ভ্রমণের শেষেই থাকে নতুন আরেকটা শুরুর অপেক্ষা। আমি জানি আবার কখনো দেখা হবে এই পথ, এই শহর, এই সাগর, এই শহরের সাথে। তবে তার আগ পর্যন্ত এই ক্যামেরার স্মৃতি আর হৃদয়ের অনুভূতিগুলো নিয়েই আমি ফিরছি নিজ দেশ বাংলাদেশে। যেতে হবে আমাকে ফেরত সে আমার কর্মব্যস্ততার জীবনে, আমার কর্মব্যস্ততার জায়গায় সেই কুয়েতে। জীবনের পথে চলতে চলতে আবার দেখা হবে নতুন কোনো গন্তব্য, নতুন কোনো শহরে। এই ছিল আমার ঢাকা টু থাইল্যান্ড ভ্রমণের গল্প। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পথ চলা সুন্দর হোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবারও দেখা হবে ইনশাআল্লাহ নতুন আরেকটা ভিডিওতে।
আল্লাহ হাফেজ।